হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উর্মি আয়শা স্টোরিজে আপনাদের স্বাগতম। নতুন নতুন রোমান্টিক গল্প পড়তে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিপ্লব সামনের দিকে উদাস মনে তাকিয়ে আছে তো আছেই, আর বসে বসে পল্লীমায়ের অতীত স্মৃতিগুলি ভাবছে। বিপ্লব সপ্তাহখানেক যাবৎ ঢাকায় এসেছে। এর মধ্যে বেশ কিছু লোকের সাথে পরিচয়ও হয়েছে। তবুও বিপ্লব তার গ্রামের কথা ভুলতে পারছে না সহজ সরল মানুষের কথা, ভুলতে পারছে না তার মা বাবার কথা। বিপ্লবের অনেক কথাই মনে পড়ে বর্ষা নামের সেই মেয়েটির কথা, যার সাথে বিপ্লব প্রায় সব সময় ইয়ার্কি ফাজলামো করত। এই তো কয়েকদিন পূর্বের কথা, বিপ্লব বাজার হতে আসছিল। এমন সময় দেখলো বর্ষা নামের সেই মেয়েটি গায়ে সাদা ফ্রক, সাদা সালোয়ার পরেছে, সুন্দর গড়ন, মুক্তোর মতো দেহ সৌরভ, হরিণীর ন্যায় আঁকে যুগল, ঠোঁট দুটো গোলাপের মতো লাল, অসম্ভব রকম ফর্সা এবং সুন্দরী, হাসিতে যেন মুক্ত জ্বরে। আস্তে আস্তে বিপ্লব প্রায় বর্ষার কাছে আসে। তখন বর্ষা থুতু ফেলে। তখন বিপ্লব বলে ওঠে, উহ! বুঝেছি, তোমার পেটে আমার সন্তান, এই জন্য তো তুমি থুতু ফেললে, তাই না বর্ষা? যা দুষ্ট কোথাকার, সব কত। বিপ্লব দুষ্টুমি করে বলল, শক্ত হয় গো, খুব শখ হয়। তোমাকে না হাত থেকে তেঁতুল এনে দেব? আচ্ছা, আমাকে দেখে হাসেন কেন বিপ্লব ভাইয়া? আমি হাসি, তুমি বুঝি হাসো না বর্ষা? বর্ষা মুক্তোর মতো দাঁত বের করে বলল, আপনার সাথে কথায় পারা যাবে না। আচ্ছা বিপ্লব ভাইয়া, বড়ই খাবেন? না থাক বর্ষা, এখন বড়ই খাবো না, আমি এখন বাড়ির দিকে যাব। মিষ্টি হেসে বর্ষা বলল, বিপ্লব ভাইয়া, বাড়িতে কি বউ রেখে এসেছেন যে এত তাড়াতাড়ি করছেন? বউ তো বাড়িতে রেখে আসেনি, আমার বউ তো আমার সামনে দাঁড়িয়ে। বর্ষা মুখ বেঞ্চিয়ে মুখে হাসি হাসি ভাব রেখে বলল, যা দুষ্টু, আপনার সাথে কথাই বলবো না। তাহলে তো বড়ই মুশকিল। এই কথা বলার সাথে সাথেই বিপ্লব দেখল বর্ষার আব্বু এইদিকে আসছে। আর অমনি বিপ্লব আসি বলে বাড়ির দিকে রওনা দিল। আর বর্ষা বিপ্লবের দিকে তাকিয়ে মিটি মিটি হাসতে লাগলো। আর বিপ্লব সামনের দিকে হাঁটছে আর কল্পনা করছে, আমাকে দেখার সাথে সাথেই দেখি বর্ষার মুখে হাসি। তার হাসিতে যেন জ্যোৎস্না ছিটকে পড়ে, যেন চেয়ে থাকতে ইচ্ছে করে। যে কেউ ওর এইরকম মায়াবী হাসি দেখলে মুগ্ধ হবে। বিপ্লব পূর্বের ঘটনাগুলির স্মৃতিচারণ করছে, তবে মনে মনে হাসছে না কিনা জানে না। হঠাৎ এই ঘটনার অবসান ঘটল। বিপ্লব দেখে আনুমানিক 13-14 বছরের একটি মেয়ে বিপ্লবের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে চলে গেল। বিপ্লবের মনে হলো এই প্রথম সে এই মেয়েটিকে দেখলো। কিন্তু কেন মেয়েটি বিপ্লবের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে চলে গেল? বিপ্লব নিজে এই কিন্তু উত্তর দিতে পারে না। তা যাই হোক, মেয়েটির চেহারা খুবই মায়াবী, যেন পাকা সবরি কলার মতো তার গায়ের রং, সাদা দবদবে মুক্তোর মতো দাঁত, হরিণীর মতো টানা টানা চোখ দুটো যেন ওই চোখ মনের বাসা বুঝে, ঠোঁট দুটো যেন পাকা কমলা লেবু, বব কাটিং বাঙানো চুল। মন যেন বলে ওই চুলের দিকে তাকিয়ে থাকলে কোনো বিরক্তি লাগবে না, শুধু ভালোই লাগবে। নাকটি বেশ সুন্দর, পাকা আমের মতো, গাল দুটো যেন একটু টোকা দিলে পাকা আমের রস বেরিয়ে পড়বে। হাতে তার চুড়ি পরা, পায়েতে নুপুর যেন কোমর বাঁকিয়ে চলে, বা রাস্তাতে ঝুমুর ঝুমুর যেন মেঘ এলো। ওই মেঘ নয়তো যেন আসমান হতে নামে কোনো পরী। পৃথিবীর কোনো কিছুর সাথে মেয়েটির তুলনা দেওয়া যায় না। মেয়েটির তুলনা সে নিজেই। হঠাৎ সম্বিত ফিরে দেখল ওর মহাজন বলছে এখন দোকান বন্ধ করতে হয়। হ্যাঁ তাই তো, বিপ্লব দেখে কমপক্ষে 5-6 জন লোক দোকানের ভেতর, কেউ দাঁড়িয়ে আবার কেউ বসে বসে পত্রিকা পড়ছে।
আবার নিজেদের মধ্যে আলাপ আলোচনাও হচ্ছে। কিন্তু বিপ্লব কিছুই জানে না। বিপ্লব ঘড়ির দিকে তাকিয়ে দেখে দুপুর 12:30। অন্যদিনে 12টা বাজার সাথে সাথেই এই ওষুধের দোকান বন্ধ করা হয়। ইতিমধ্যে বিপ্লবের মহাজন SR চৌধুরী বাসায় চলে গেছেন। আস্তে আস্তে বিপ্লবও দোকান বন্ধ করে বাসায় চলে গেল। বিপ্লবের মহাজন বিপ্লবকে বলল, দোকান হতে হলুদ আর মশলা নিয়ে আসো। বিপ্লব দোকানে যাওয়ার উদ্দেশ্যে রাস্তায় বের হলো। কিন্তু বিপ্লবের এমন লাগছে কেন? বিপ্লবের সব কিছুই যেন পাকা পাকা মনে হচ্ছে। এমন লাগছে কেন? নাকি ওই মেয়েটির জন্য এমন লাগছে? বিপ্লব ভাবে, আমি কি মেয়েটির প্রেমে পড়ে গেছি? দেখ, এই আমি কি ভাবছি? কোথাকার কে, কোথায় থাকে না থাকে, জীবনে আবার দেখা হবে কিনা তা কে জানে। এসব ভাবতে ভাবতে বিপ্লব হলুদ আর মশলা নিয়ে বাসায় ঢুকলো। হলুদ আর মশলা কাঠের উপর নামিয়ে গোসল করতে গেল। গোসল করতে গিয়ে বিপ্লব দেখে ভিড় জমেছে। একটি সুন্দর মেয়ে একজন 35-40 বয়সী লোককে পানি তুলে দিচ্ছে। লোকটি মেয়েটির বাবা। বিপ্লব সবসময় লক্ষ্য করে আসছে যে মেয়েরা বাপদের একটু বেশি যত্ন করে। এরকম অল্প বয়সী মেয়েরা যে তাদের বাপদের পানি তুলে দেয়। এরূপ দেখলে বিপ্লবের রাগে গা জ্বলে। কেন বেটারা, তোদের গায়ে কি শক্তি নেই? তোদের লজ্জা করে না এই অল্প বয়সী মেয়েদের থেকে সেবা নেয়া? পানি তুলতে তুলতে ওদের হাত লাল হয়ে যায়। তা যাই হোক, বৃষ্টি নামের মেয়েটিকে দেখলে বিপ্লবের মায়া হয়। মেয়েটির যেন রক্ত গোলাপ। কচু পাতা রঙের ট্যাপ পড়েছে, গোলাপ রঙের সালোয়ার পড়েছে। মেয়েটির ঠোঁট গোলাপের মতো লাল, খুবই ফর্সা। মেয়েটির চোখে মুখে কষ্টের চাপ ফুটে উঠেছে। বিপ্লব মনে মনে বৃষ্টির আব্বাকে পড়তে লাগলো। শালা এই মেয়েটিকে দিয়ে কাটাচ্ছে। দয়া মায়া বলতে শালার কিছুই নেই। পাষণ্ড নিমুখ হারাম। মন চাইছে শালাকে জুতা পেটা করি। বিপ্লব দাঁড়িয়ে আছে আর মেয়েটির সুন্দর মুখের দিকে তাকিয়ে আছে। বৃষ্টি টিউবওয়েলের হাতার উপর বড় করে পা দুটো উঁচু করে পানি তুলছে। হঠাৎ বৃষ্টি নামের সে মেয়েটি পা পিছলে শানের উপর পড়ে গেল। আর অমনি আর্তচিৎকারে চারদিকে প্রকম্পিত হতে লাগলো। হায় হায় রব! চারদিকে ছড়িয়ে পড়ল। রক্তে গোসলখানা লাল হয়ে গেল। কেউ কেউ বলল তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও। আবার কেউ কেউ বলল এখানেই ডাক্তারের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা করাও। কে যেন বলল এখন তো সব ডাক্তারের দোকান বন্ধ। বদরুদ্দিন মাস্টার বলল, এই তো বিপ্লবের দোকান খুললেই হবে। সবাই এক বাক্যে রায় দিল। বৃষ্টিকে নিয়ে সবাই বিপ্লবের দোকানের দিকে ছুটল। বিপ্লব বৃষ্টিদের সাথে গিয়ে তাড়াতাড়ি দোকান খুলল। তারপর তাড়াতাড়ি করে ডেটল, নেভানল পাউডার, ব্যান্ডেজ এবং অন্য সব জিনিসপত্র বের করতে লাগলো। তারপর বিপ্লব আস্তে আস্তে বৃষ্টির ক্ষত স্থানগুলো ডেটল দিয়ে পরিষ্কার করতে লাগলো। এদিকে বৃষ্টি পারে তো চিৎকারে সারা পৃথিবী জাগিয়ে তোলে। বৃষ্টির আম্মু বৃষ্টিকে ধরে আছে। বৃষ্টির চিৎকার যেন আকাশ পেটে পড়েছে, যেন গাছের পাতারা ঝরে পড়ছে। পশু পাখিরা কান্না জুড়ে দিয়েছে। নিষ্পাপ বৃষ্টির কান্নায় বিপ্লবের দুই নেত্র গড়িয়ে 2 ফোঁটা অশ্রু পড়ল। কেউ তা লক্ষ্য করেছে কিনা কে জানে। বিপ্লব বৃষ্টির ক্ষত স্থানগুলোতে পাউডার দিয়ে ব্যান্ডেজ করে দিয়েছে। এখনো বৃষ্টির কান্না থামছে না। বৃষ্টির কাজল কালো আঁকি দিয়ে অশ্রু ঝর্ণা দ্বারা বয়ে চলছে। বিপ্লব হাত দিয়ে ওর আঁকি দুটো মুছে দিল। এত মানুষ যে জাহান ড্রাগ হাউসের সামনে জড়ো হয়েছে বিপ্লব তা লক্ষ্য করেনি। একটু ভালো করে লক্ষ্য করতে বিপ্লব দেখতে পেল সে অচেনা মেয়েটি, যার চোখ দিয়ে টপ টপ করে অশ্রু ঝরে পড়ছে। এক এক করে সবাই বিদায় নিল। শুধু বৃষ্টির আম্মু আব্বু আর সেই অচেনা মেয়েটি রয়েছে। বিপ্লব দেখলো ওর দোকানের ফ্লোর রক্তে লাল হয়ে গেছে। ফ্লোরে রক্তের দাগ পড়ে আছে। বৃষ্টির আম্মু বলল, এই রক্ত আমি পরিষ্কার করে দিচ্ছি। বিপ্লব বাধা দিয়ে বলল,
আমি পারবো। আমার কোনো বোন নেই, আজ থেকে বৃষ্টি আমার বোন। বোনের রক্ত বাইরে পরিষ্কার করবে, এটা দোষের কি হলো কালাম্মা? না, তা বলছি না। ঠিক আছে, আজ থেকে বৃষ্টি আর তুমি ভাই বোন। আমার কোনো ছেলে নেই। আমারও কোনো বোন নেই, আমি একা। আমার ভাই বোন কিছুই নেই। বৃষ্টিকে পেয়ে আমি বোনের আদর পেয়ে যাব, তাই না কালাম্মা?